হুম, আচ্ছা। রুদ্রজিৎ কিন্তু বাকি সব কোথায় গেল? যাই হোক, রেকর্ড হচ্ছে এবার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই যে পলিমারেজ চেন রিঅ্যাকশনটা, এটা কি প্রিন্সিপালের উপর বেস করে একটু আমাকে বলতে পারবে? কোন প্রিন্সিপালের উপর বেস করে এই পলিমারেজ চেন রিঅ্যাকশন এই পদ্ধতিটা আবিষ্কার করা হয়েছে, মানে কোন মলিকিউলার বায়োলজি প্রসেসের উপর বেস করে? রেপ্লিকেশন। ভেরি গুড, রেপ্লিকেশন। ঠিক আছে, দিস ইজ দ্য আনসার। তাহলে দ্য বেসিক or the fundamental process on which this polymerase chain reaction is based is known as replication. ঠিক আছে, কারণ ওখানেও পলিমারেজ একটা এনজাইম লাগে। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু? পলিমারেজ চেন রিঅ্যাকশনে বা পিসিআর এ কিন্তু শুধু পলিমারেজই লাগে। মানে নোবেল প্রাইজটা কেন দেয়া হয়েছে 93 সালে? ঠিক আছে, ইয়েটা কি রেপ্লিকেশনের উপর বেস করে কেউ কোনো প্রসেস করছে তার জন্য নোবেল প্রাইজ? রেপ্লিকেশন তো খুবই ওয়েল নোন প্রসেস। নোবেল প্রাইজটা সেই জন্য দেওয়া হয়নি। নোবেল প্রাইজটা দেওয়া হয়েছে যে তার যে ইনোভেশন, কারণ রেপ্লিকেশনে পলিমারেজ ছাড়া আর কি কি লাগে? ইয়ে কি বলবে সুপর্ণা, পলিমারেজ ছাড়া রেপ্লিকেশনে আর কি লাগে? কি হলো? এই সুপর্ণা পালিয়েছে। যাই হোক, শুনতে পেলাম না কিছু, বলুন। বলছি কিছু যে শুনতে পেলাম না। বলছি যে কোশ্চেন দিচ্ছিলেন? বলছি যে রেপ্লিকেশনে পলিমারেজ ছাড়া আর কি লাগে? ডিএনএ অবশ্যই। হ্যাঁ, আর মানে আর কোন এনজাইম কি লাগে পলিমারেজ ছাড়া রেপ্লিকেশনে? হ্যাঁ। যেমন? মানে আমি কিন্তু তোমাকে পরিষ্কার শুনতে পাচ্ছি একেবারে। জানো কি? নালে ছাড়ো, ওকে লিভ ইট। সো উই নো দ্যাট ফর রেপ্লিকেশন উই নিড আ লট অফ এনজাইমস। ঠিক আছে, যেমনি হচ্ছে গিয়ে হেলিকেজ, সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, টোপোআইসোমারেজ। ঠিক আছে, ডিএনএ পলের ডিফারেন্ট ভ্যারাইটিস। দেন উই হ্যাভ দিস ডিএনএ লাইগেজ ওকাজাকি ফ্র্যাগমেন্টস কে জোড়ার জন্য। ঠিক আছে, দেন উই হ্যাভ প্রাইমেজ, প্রাইমারটা তৈরি করার জন্য। সো দেয়ার আর মেনি এনজাইমস ইনভলভড ইন রেপ্লিকেশন। কিন্তু পলিমারেজ চেন রিঅ্যাকশন বা পিসিআর, এটার সাহায্যে কিন্তু আমরা খুব ইজিলি ফ্র্যাগমেন্টস অফ ডিএনএ কে রেপ্লিকেট করতে পারি। ঠিক আছে, এটার সাহায্যে কিন্তু আমরা খুব ইজিলি ফ্র্যাগমেন্টস অফ ডিএনএ কে রেপ্লিকেট করতে পারি উইদাউট দ্য এড অফ এনি আদার এনজাইম, অন্য কোনো এনজাইম ছাড়া, আদার দ্যান অনলি আ সিঙ্গল থার্মোস্টেবল ডিএনএ পলিমারেজ। a single thermostable DNA polymerase. The thermostable DNA polymerase মানে কি? খুব হাই টেম্পারেচারেও এনজাইমটা কিন্তু স্টেবল থাকে। ইজ ইট ওকে? ঠিক আছে, এবার কথা হচ্ছে যে তুমি কেন, মানে আমি আমি এক বলেছিলাম তোমাদের আমার একটা অডিও আছে এবং একটা নোট আছে, এই দুটো জিনিস আছে আর কি, দেখবে গুগল ক্লাসরুমে পিসিআর এর ওপর এই দুটো অবশ্যই পড়ার জন্য। নাও মাই নেক্সট কোয়েশ্চেন টু ইউ অল is why do we want to amplify a particular segment of DNA? যেটা এখন কারোর উত্তর দেওয়ার দরকার নেই, পরে আমরা শুনবো। সো আরএনএ পলিমারেজের মাধ্যমে রেপ্লিকেশনের মাধ্যমে কি whole of the genome is getting replicated বা the entire plasmid is getting replicated, but PCR is a selective process যেখানে you want to amplify a particular portion of the DNA and selectively you can amplify that segment of the DNA. ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এখানে দিস ইজ আ ভলেন্টারি প্রসেস। তুমি কন্ট্রোল করতে পারছো যে তুমি একটা ডিএনএ কতটা জায়গাকে অ্যাম্প্লিফাই করতে চাইছো। ওকে, সো নেক্সট দ্য বেসিক থিংস অফ পিসিআর। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে আমার ডিএনএ কে
দুটো ডিএনএ স্ট্র্যান্ড কে আলাদা করার জন্য আই নিড হেলিকেজ, ঠিক আছে, অ্যান্ড আফটার দ্যাট অলসো আই নিড ডিএনএ গাইডেজ বা টোপোআইসোমারেজের ডিফারেন্ট ভ্যারাইটিস, কারণ তোমাকে নিক্স গুলোকে, মানে ওটা তো ডিএনএটা তো এরকম সোজা চেন হিসেবে থাকে না, ইট ইজ কয়েলড, ইট ইজ ফোল্ডেড। তো সেই ফোল্ড গুলোকে কেটে নিক করে পুরো সুপার কয়েলিংটাকে রিলিজ করে দিয়ে তারপরে আবার নিক সিল করতে হয়। আই হোপ ইউ পিপল নো দিস, তোমাদের যিনি পড়িয়েছেন রেপ্লিকেশন এগুলো খুব ভালো করেই পড়িয়েছেন, ঠিক আছে, আই হোপ ইউ পিপল নো দিস। তো এই জন্য আমাদের ডিএনএ গাইডেজ বা টোপোআইসোমারেজ লাগে, স্ট্র্যান্ডস গুলোকে মানে হেলিক্সটাকে আলাদা করার জন্য হেলিকেজ লাগে ইত্যাদি। এই পিসিআর আমি কি বলেছি, শুধু একটা থার্মোস্টেবল ডিএনএ পলিমার, আর কিচ্ছু কিন্তু লাগছে না। তাহলে এইখানে এই যে দুটো স্ট্র্যান্ডকে আলাদা করার ব্যাপারটা, এটা কিসের সাহায্যে হচ্ছে না, এটা হিটের সাহায্যে হচ্ছে বা টেম্পারেচারের সাহায্যে হচ্ছে। এই দেখো কার্সারটা ফলো করো, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হিট দিয়ে আমরা দুটো স্ট্র্যান্ডকে সেপারেট করে দিচ্ছি, ঠিক আছে। 94 কিংবা 96 ডিগ্রি সেলসিয়াসে আমরা নিয়ে গিয়ে আমরা দুটো স্ট্র্যান্ডকে কিন্তু সেপারেট করে দিচ্ছি। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। সো হাউ ডু ইউ ডু ইট, ঠিক আছে, বাই হিট, and this process is known as denaturation of the DNA strand। হ্যাঁ, এখানে একটা খুব হাই টেম্পারেচারে আমরা দুটো স্ট্র্যান্ডকে কিন্তু আলাদা করে দিই। নেক্সট হচ্ছে যে দেন দেয়ার ইজ অ্যান এনজাইম প্রাইমেজ, যেটা কিন্তু একটা আরএনএ পলিমার সিনথেসিস করে, ঠিক আছে, এন্ড ইন সাম অফ দ্য কেসেস ইট ইজ সিন যে আরএনএ পলিমারেজের কিছু অর্গানিজমসে এটার ভূমিকা আছে। বাট দ্যাট প্রাইমার ইন কেস অফ পিসিআর রিঅ্যাকশন ইজ অ্যাকচুয়ালি প্রোভাইডেড বাই আস। আমরা নিজেদের ইচ্ছে মতো কিন্তু প্রাইমার দিতে পারি। এখানে তোমরা দেখো, আমি আবার পড়ছি একবার, polymerase chain reaction uses short synthetic primers to amplify specific region of the DNA through multiple rounds of denaturation, মানে একাধিক সাইকেল অফ রেপ্লিকেশন হবে, annealing and elongation. Each round of amplification doubles the amount of DNA present between the two primers. Okay, so let me see this, ঠিক আছে। এখানে ডিনেচারেশন হলো, নেক্সট অ্যানিলিং। এখানে দেখো এই লাল জিনিসটা দেখো, আর এখানে দেখো এই সবুজ জিনিসটা দেখো। এই যে লাল জিনিসটা, ঠিক আছে, সো দিস ইজ 5 প্রাইম, দিস ইজ 3 প্রাইম, এই যে যুক্ত হচ্ছে এইটাকে আমরা বলছি ফরওয়ার্ড প্রাইমার, আর এইদিকে যেটা যুক্ত হচ্ছে এটা হচ্ছে গিয়ে রিভার্স প্রাইমার, ঠিক আছে। এই অ্যানিলিং, অ্যানিলিং মানে হচ্ছে যুক্ত হওয়া। তাহলে আমি যে পার্টিকুলার প্রাইমারটা নিজে ডিজাইন করেছি সেটার কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটা পাচ্ছে ডিএনএ এর মধ্যে এবং সেটার সঙ্গে যুক্ত হচ্ছে। এই প্রসেসটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে দ্য প্রসেস অফ অ্যানিলিং, দ্যাট ইজ হ্যাপেনিং ইন কেস অফ পিসিআর রিঅ্যাকশন। ওকে, এবারে একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমি জানি না তোমাদের কোনো ধারণা আছে কিনা, সেটা হচ্ছে মেল্টিং টেম্পারেচার। হ্যাঁ, মেল্টিং টেম্পারেচার ইজ সামথিং টিএম, যেখানে 50% অফ দ্য ডিএনএ will get denatured, মানে will move away from each other by breakage of the hydrogen bonds. তো 96 ডিগ্রি যদি টেম্পারেচার থাকে তাহলে সেখানে কিন্তু তোমার প্রাইমারটা কি, প্রাইমারটা হচ্ছে a short sequence of oligonucleotide which is complementary to the template DNA। template DNA মানে হচ্ছে তুমি যেটা রেপ্লিকেশনটা করতে চাইছো, যেটাকে টেমপ্লেট হিসেবে নিয়ে, তাহলে সেইটার কমপ্লিমেন্টারি হচ্ছে প্রাইমার। তাহলে কি এইটা সম্ভব যে 96 ডিগ্রি সেলসিয়াসে প্রাইমারটা বাইন্ড করবে বা অ্যানিল করবে টেমপ্লেট ডিএনএ কে? ইট ইজ নট পসিবল, বিকজ দ্যাটস টু হাই টেম্পারেচার। ওই টেম্পারেচারে হাইড্রোজেন বন্ড ফর্মেশন সম্ভব নয়। তাহলে কি হবে, ইউ হ্যাভ টু রিডিউস দ্য টেম্পারেচার, রিডিউস ইট টু 50 ডিগ্রিজ অর 55 ডিগ্রিজ, কত আমি তোমাদের বলে দেবো, and then the primers will anneal। কোন টেম্পারেচারে আমরা এই অ্যানিলিং প্রসেসটা করব, that depends upon the TM of the primer or the melting temperature of the primer, ঠিক আছে। তারপরে ব্যাপারটা কি হচ্ছে না, 72 ডিগ্রি সেলসিয়াসে, ভাবো ইটস আ হিউজ টেম্পারেচার, কিন্তু এক্সটেনশন করছি, মানে এইখানে যে ডিএনএ পলিমারেজটা আছে সে ডিএনএ স্ট্র্যান্ড গুলো সিনথেসিস করছে। ওকে, দিস ইজ দ্য প্রসেস, যে ডিএনএ স্ট্র্যান্ড গুলো সিনথেসিস করছে ডিএনএ পলিমারেজটা। এবার 72 ডিগ্রি সেলসিয়াসে মোস্ট অফ দ্য ডিএনএ পলিমারেজেস উইল গেট ডিনেচার্ড।
So we need a very thermostable DNA polymerase যেটা অত হাই টেম্পারেচারেও ফাংশন করতে পারছে, বিকজ at the end of the day DNA polymerases are nothing but protein. Okay, now we study PCR by these processes. Okay, এবং এই যে প্রসেসটা এটা সিমালটেনিয়াসলি চলতে থাকবে। 72 তে এক্সটেনশন হলো, কেন 72 দরকার? না, আমরা যদি খুব কম টেম্পারেচারে করি এক্সটেনশন, তখন কি হবে, আবার তো জড়িয়ে যাবে, দুটো স্ট্যান্ড একে অপরের সাথে কমপ্লিমেন্টারিলি জড়িয়ে যাবে, তখন কিন্তু সিনথেসিস হবে না। We don't have a SSB, we don't have a helicase, we don't have a gyrase. তাহলে আমাকে হিটের মাধ্যমে দুটো স্ট্যান্ডকে আলাদা রাখতে হবে, and the synthesis should proceed. ওকে, যার জন্য এই 72 ডিগ্রিসটা দরকার। আমি যদি 37 ডিগ্রিজে করতে চাই, দুটো স্ট্যান্ড কিন্তু এইভাবে আবার ওয়াইন্ড আপ হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? এখন অবধি কারোর কোনো ডাউট আছে? বলো। স্যার এখানে যে 96 ডিগ্রি থেকে আমরা 50 ডিগ্রিতে নিয়ে আসছি, তো ওই টাইমের মধ্যে যখন প্রাইমারটা টেমপ্লেটের সঙ্গে বাইন্ড করছে, এমনও তো হতে পারে যে দুটো টেমপ্লেট স্ট্যান্ড একসঙ্গে বাইন্ড করে গেল। ভেরি গুড কোয়েশ্চেন, অ্যাবসলিউটলি হতে পারে। লেট মি টেল ইউ দিস, এবং এটা আমরা পরে যেতামও, সেটা হচ্ছে যে এই যে কথাটা এক্সটেনশন, হ্যাঁ 72 ডিগ্রিতে হচ্ছে, তো ইজ ইট লাইক দ্যাট যে 72-এ পৌঁছানোর পর তবেই কি তোমার ট্যাগ পলিমারেজ বা থার্মোস্টেবল ডিএনএ পলিমারেজ তুমি যেটাই ইউজ করো সেটা এক্সটেনশন শুরু করছে? নো, 50 ডিগ্রিজে যখন প্রাইমার বাইন্ড করছে, ঠিক আছে, তখনই কিন্তু এক্সটেনশনটা শুরু হয়ে যাচ্ছে, নিয়ে 72 তে যাচ্ছে, গিয়ে 72 তে এক্সটেনশনটা চলছে। এইখানে যেটা বোঝার সেটা হচ্ছে যে ডেফিনেটলি 96 থেকে যখন আমি 50 তে আনছি, তখন কিছুটা আবার আর কি তোমার রিনেচার করে যাচ্ছে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, বাট দ্যাট পোর্শন ইজ ভেরি লেস। ওয়াই আই উইল টেল ইউ, কারণ আমি 50 ডিগ্রিতে এই যে টেম্পারেচার ড্রপটা, দিস ইজ আ ভেরি ফাস্ট প্রসেস। তোমরা যদি কোনোদিনও পিসিআর রিঅ্যাকশন দেখে থাকো, হার্ডলি 5 থেকে 10 সেকেন্ডে ও 96 থেকে 50 তে নেমে যাচ্ছে। প্রাইমারটাকে বাইন্ড করার জন্য আমরা শুধু 30 সেকেন্ড সময় দিচ্ছি, দিয়ে সঙ্গে সঙ্গে আবার 72 তে তুলে নিচ্ছি। তোমার যেটা নেক্সট প্রশ্ন হতে পারে সায়ন বিশ্বাস, তুমি বলবে যে তাহলে স্যার তো প্রাইমারটাও তো বাইন্ড করছে, তাহলে দুটো ডিএনএ কেন বাইন্ড করছে না? দ্য আনসার টু দিস ইজ প্রাইমার ইজ আ ভেরি ভেরি শর্ট সেগমেন্ট। সেটা আমি তোমাদের বলেইছিলাম যে প্লাজমিড ডিএনএ যেগুলো অনেক ছোট হয় এবং সার্কুলার হয়, সেগুলো যত তাড়াতাড়ি রিনেচার করতে পারে। জেনোমিক ডিএনএ কিন্তু অনেক বড়, সেটা অত তাড়াতাড়ি কিন্তু রিনেচার করতে পারে না। তো ওই যে 10 সেকেন্ডে টেম্পারেচারটা কমছে, 30 সেকেন্ড আবার সঙ্গে সঙ্গে 72-এ চলে যাচ্ছে, সেই টাইমটা ইজ নট সাফিসিয়েন্ট for the big genomic DNA or big DNA fragments maybe from plasmid to renature or reanneal. But since primers are very short and specific segments, they can reanneal. At 72 then no, it's not possible, because 72 degrees is quite a high temperature. সেখানে হাইড্রোজেন বন্ড কম হয়ে ডিএনএটা রিনেচার্ড অবস্থায় থাকা, that is impossible unless you have some secondary structures, but let's not go into that. Okay, so শায়ন বোঝাতে পারলাম? আর এখানে লাইন আছে বলছে each round of amplification doubles the amount of DNA present in between two primers. হ্যাঁ, in between two primers বলতে এটা কি একটা টেমপ্লেটের মধ্যে একটা রিভার্স একটা ফরওয়ার্ড দেওয়া হয়, না দুটো স্ট্যান্ডের কথা বলতে? এখানে দুটো স্ট্যান্ডের কথা বলা হচ্ছে, যে একটা টেমপ্লেটের মধ্যে ফরওয়ার্ড বা রিভার্স তো থাকতে পারে না, ঠিক আছে? তোমার একটা স্ট্যান্ড আছে 3 প্রাইম টু 5 প্রাইম ডিএনএ, সেখানে তোমার 5 প্রাইম টু 3 প্রাইম প্রাইমার বাইন্ড করছে। আরেকটা স্ট্যান্ড আছে 5 প্রাইম টু 3 প্রাইম, সেখানে তোমার উল্টো দিক থেকে আবার সেটা 3 প্রাইম থেকে আবার 5 প্রাইম টু 3 প্রাইম প্রাইমার বাইন্ড করছে। এটা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট স্লাইডে, অ্যাবসলিউটলি ঠিক আছে। আগের যে প্রশ্নটা ছিল ওটা ক্লিয়ার হলো তো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য যে দিস প্রসেসেস আর ওভারল্যাপিং এন্ড টেম্পারেচার চেঞ্জেস খুব তাড়াতাড়ি হয়। এই প্রশ্নটা অনেকেই আমাকে এমএসসি ক্লাস পাসে করেছে যে স্যার ডিএনএটাও তো রিনেচার হয়। ওয়েল, ডেফিনেটলি কিছুটা রিনেচার হয়, এটা অস্বীকার করে কোনো লাভ নেই, কিন্তু প্রাইমারটা এত শর্ট সেগমেন্ট, ওটা যত স্পেসিফিক্যালি তাড়াতাড়ি অ্যানিল করতে পারছে, একটা অত বড় জেনোমিক ডিএনএ বা প্লাজমিক ডিএনএ অ্যানিল করতে পারে না টোটাল ইন দিস 5 সেকেন্ড, 30 সেকেন্ড, অ্যানাদার 5 সেকেন্ড। আর 72 ডিগ্রিতে
98% অফ দ্য টোটাল ডিএনএ মলিকিউল পৃথিবীতে যা আছে তাদের কখনোই রিনেচার্ড অবস্থায় থাকা সম্ভব না, বিকজ দ্যাটস আ কোয়াইট হাই টেম্পারেচার। 50-60 তেই থাকাটা ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, তাই যদি থেকে যেত তাহলে যারা কোল্ড ব্লাডেড প্রাণী তারাও 50-60 তে বেঁচে যেত। আচ্ছা, এটা একটু দেখি আমরা। হ্যাঁ, এবারে একটু সায়ন বিশ্বাসের প্রশ্নটায় আসা যায়। ঠিক আছে, এই দেখো, এই লালটি এবং এই নীলটি দুটো, আবার কেউ ঢুকলো নাকি না? আচ্ছা, এই লালটি এবং এই নীলটি, সৌরদীপ তুমি কিছু জিজ্ঞেস করবে, নালে মিউট করে দাও। ও স্যার। হ্যাঁ, আচ্ছা, এই লালটি এবং এই নীলটি, এইটা হচ্ছে দুটো ডিফারেন্ট ডিএনএ স্ট্র্যান্ড। এইখানে তোমার এইটা হচ্ছে of a single DNA molecule, two different strands of a single DNA molecule. রিনেচারেশন হয়ে দুটো আলাদা হয়ে গেল, তাহলে এখানে ফরওয়ার্ড প্রাইমার লাগলো, এখানে রিভার্স প্রাইমার লাগলো। ঠিক আছে, এইবার এইদিকে এই যে ফরওয়ার্ড প্রাইমারটা লাগলো, ঠিক আছে, দিস ইজ দ্য 5 প্রাইম অফ দ্য প্রাইমার, দিস ইজ দ্য 3 প্রাইম অফ দ্য প্রাইমার, তাহলে দিস ইজ দ্য 3 প্রাইম অফ দ্য ডিএনএ এন্ড দিস ইজ দ্য 5 প্রাইম অফ দ্য ডিএনএ। কারোর কোনো ডাউট আশা করি নেই, 5 প্রাইম 3 প্রাইম ব্যাপারটা সবাই বুঝে। তাহলে এই দিকে 5 প্রাইম টু 3 প্রাইম সিনথেসিস যে কোনো পলিমারেজ করবে, এই দিকে সিনথেসিসটা হলো। প্রথম সাইকেলের কথা বলছি। দ্বিতীয় হচ্ছে, এটা হচ্ছে 3 প্রাইম এই, এবং এটা হচ্ছে 5 প্রাইম অফ দ্য ডিএনএ মলিকিউল। প্রাইমারের এটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। খুব ভালো করে বোঝো, এগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে কি হচ্ছে, আরএনএ পলিমারেজ আবার 5 প্রাইম টু 3 প্রাইম সিনথেসিস করছে এবং এই ডিরেকশনে সিনথেসিসটা করে দিই। ওকে, এটা ফার্স্ট সাইকেল হয়ে গেল। এবারে সেকেন্ড সাইকেলে তারপরে কি হচ্ছে দেখো, এই যে সবুজটার থেকে এইটুকু একটা জিনিস সিনথেসিস হয়েছে, এই জায়গাটা কিন্তু সিনথেসিস হয়নি, এইটুকু একটা জিনিস সিনথেসিস হয়েছে। এবারে এই যে সবুজটার থেকে যেটা সিনথেসিস হলো, সেটার রেসপেক্টে একটা 3 প্রাইম প্রাইমার লাগলো, লেগে এই পার্টিকুলার ডিএনএ মলিকিউলটা সিনথেসিস হলো। এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। আবার এই গোলাপিটা, সেটা হচ্ছে এইটার রেসপেক্টে আবার এইদিকে প্রাইমার লেগে এইদিকে সিনথেসিস হলো। তো সাইকেল 2 এর পর আমরা কিন্তু এরকম একটা পার্টিকুলার জিনিস পেলাম। ওকে, মানে একটা থেকে দুটো থেকে চারটে এইভাবে আমরা পেতে চলেছি। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে সাইকেল 3 এ এইরকম ভাবে পেলাম, সাইকেল 4 এ এইরকম ভাবে পেলাম। এখানে আমি তোমাদের একটা প্রশ্ন করছি, উত্তর এখনই আমাকে দিতে হবে না। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে, কার্সারটাকে ফলো করো, এই জায়গা থেকে এই জায়গা, এই এতটা হচ্ছে আমার জিন অফ ইন্টারেস্ট, এতটাকে অ্যাম্পলিফাই করা। প্রথম কোন সাইকেলে আমি এক্স্যাক্টলি আমার জিন অফ ইন্টারেস্টটা পাবো? এটা তোমরা অনেকে ছবিটাও দেখতে পাচ্ছ, তাহলে উত্তরটা খুব একটা কঠিন না, অনেকেই হয়তো বলে দিতে পারবে যে প্রথম কোন সাইকেলে আমি শুধু একটা ফ্র্যাগমেন্ট পাবো which is equal to my gene of interest। কেউ বলবে? হ্যাঁ বলো। সেকেন্ড সাইকেলে। সেকেন্ড সাইকেলে কোথায় তুমি পাচ্ছ ইকুয়াল টু জিন অফ ইন্টারেস্ট? কোনোটা একটা ফ্র্যাগমেন্টও মনে হচ্ছে ইকুয়াল টু জিন অফ ইন্টারেস্ট? এটায় এইটুকু বেশি আছে, এটায় এই জায়গাটা বেশি আছে, এটায় এইদিকে বেশি আছে, এইদিকে বেশি আছে, এটা এইদিকে বেশি আছে। কেন? সেটা তো কমপ্লিকেটেড। সাইকেল 3 তে পাচ্ছি, এই দেখো, দিস ইজ ইকুয়াল টু মাই জিন অফ ইন্টারেস্ট, দিস ফ্র্যাগমেন্ট ইজ ইকুয়াল টু মাই জিন অফ ইন্টারেস্ট। এটা কিন্তু কোনো কমপ্লিকেটেড জিনিস না। একটু ছবিটাকে 10 মিনিট ধরে দেখবে, ভিডিওটাকে পজ করে দিয়ে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। এটাও তো দিয়েই দিচ্ছি, আছে গুগল ক্লাসরুমে, কিন্তু আছে আমার এই পিসিআর এর প্রেজেন্টেশনটা অলরেডি কিন্তু গুগল ক্লাসরুমে রয়েছে। তো আমি সেটাই বলছি আর কি তোমাদেরকে, যে এটা খুব ইজি, কিন্তু ইটস ভেরি ইজি। তাহলে সাইকেল 3 তে গিয়ে ফার্স্ট আমি ওইটুকু অ্যাম্পলিফাইড রিজিয়ন পাবো যেটা হচ্ছে ইকুয়াল টু মাই জিন অফ ইন্টারেস্ট। কারোর কোনো ডাউট না থাকলে অবাক হবো। নেই? ডাউট নেই। নাইস, ওকে। আচ্ছা, এবার পিসিআর করার জন্য কিছু রিকোয়ারমেন্ট লাগে।
ঠিক আছে? একটা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট মানে হচ্ছে যে ডিএনএটার অনুসরণে আর কি আমরা আমাদের জিন অফ ইন্টারেস্ট থেকে অ্যাম্প্লিফাই করতে চলেছি। নট নেসেসারিলি এটা জেনোমিক ডিএনএ হবে, এটা কিন্তু প্লাজমিড ডিএনএও হতে পারে। ইউজুয়ালি তোমার জিন অফ ইন্টারেস্টে যদি প্লাজমিড ডিএনএ বা জেনোমিক ডিএনএ দুটোতেই থাকে, আই উড অলওয়েজ রেকমেন্ড যে পিসিআরটা প্লাজমিড ডিএনএ থেকে করো, অনেক বেটার পিসিআর ওঠে। ওকে, তুমি যদি প্লাজমিড ডিএনএ থেকে পিসিআর করো, পিসিআরটা অনেক বেটার উঠবে, কারণ শর্ট ডিএনএ খুব ইজিলি প্রাইমার গিয়ে অ্যানিল করতে পারবে এবং পিসিআর এর চান্সেসও অনেক বেশি থাকে। হ্যাভিং সেড দ্যাট, আরেকটা প্রবলেম যেটা জেনোমিক ডিএনএ তে হয়, জেনোমিক ডিএনএ শেয়ার করে যায়। আমি জানি না তোমরা কোনোদিনও জেনোমিক ডিএনএ আইসোলেশন করেছো কিনা ক্লাসে, দেখবে কিন্তু কোনো শার্প ব্যান্ড পাওয়া যায় না, তলায় একটু মানে একটু যেটা হচ্ছে তলায় একটু ভাঙা 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 একটু এরকম একটা তলায় নেমে গেছে বা একটু কুকড়ে গেছে, এরকম একটা ব্যান্ড পাওয়া যায়। কারণ তোমার যতই সুন্দর হাত হোক, জেনোমিক ডিএনএ কিন্তু একটু আধটু শেয়ার করবেই। ওয়েল, ইজ ইট আ ভেরি বিগ প্রবলেম? না, একটা বিশাল ডিএনএ মেবি 750 এমবির একটা ডিএনএ, সেটা একটু শেয়ার করবে না, এটা হতেই পারে না। যেটা হবেই তুমি যাই করো, তাতে কি পিসিআর এ খুব সমস্যা হয়? নট রিয়েলি। আমি তোমাদের একটা জিনিস বলি, রিয়েল টাইম যখন পিসিআর এক্সপেরিমেন্ট করবে, এটা আমি দেবযানী ম্যাডামকেও শেখাই, এটা হচ্ছে টেমপ্লেট ডিএনএ এর ওপর না, আনলেস তোমার যেটা জেনোমিক ডিএনএ একেবারে ভেঙে চুরে গেছে, কোনোদিনও পিসিআর ডিপেন্ড করে না। এন্ড দিস ইজ ফ্রম মাই এক্সপেরিমেন্ট, আমি এক্সপিরিয়েন্স রাদার। আমি আজ অব্দি প্রায় 52 থেকে 55টা জিন ক্লোন করেছি নিজে ডিউরিং মাই রিসার্চ ডেজ, মাই পিএইচডি ডেজ, তারপরে পোস্ট ডক এর সময় যখন করতাম কাজ, তখন তো পুরোই পিসিআর বেসড কাজ ছিল। ইয়েতে রামকৃষ্ণ মিশনে কাজ করতাম, রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান, শিশু মঙ্গল হাসপাতালে। তো ওইখানে আর কি এই জিনিসটা আমি দেখেছি যে পেশেন্টদের বাক্কাল স্মিয়ার থেকে মানে ডিএনএটা নিয়ে সেটাকে আইসোলেট করে ওই অতটা মানে শেয়ারিং যেখানে স্ট্রেস করছে, সেখান থেকেও কিন্তু পিসিআরটা দিব্যি উঠে যেত। তো টেমপ্লেট ডিএনএ যদি প্লাজমিড থাকে তো অত্যন্ত ভালো, ইভেন যদি সেটা জেনোমিক ডিএনএও থাকে, সেটার কোয়ালিটির উপর খুব একটা যদি একেবারে ছিঁড়ে না যায়, পিসিআর ডিপেন্ড করে না। প্রাইমার তো তোমাকে ঠিকঠাক ডিজাইন করতেই হবে, কিন্তু সেটা পুরোপুরি তোমার হাতে, ঠিক আছে? এবং আমাদের ব্যাচের কিছু স্টুডেন্ট আছেও যারা কিন্তু এই প্রাইমারটা ডিজাইন করতে জানে। তোমাদেরও বোধহয় বায়ো ইনফরমেটিক্সে আছে কিনা আমি জানি না, মানে আমার কোর্সে নেই, হয়তো আছে। এটা একটা মাস্ট, এটা কিন্তু শিখতেই হবে। যে স্যারই বা যে ম্যাডামই পড়াবেন তাকে বলবে যে এটা প্রাইমার ডিজাইনিংটা একটু শিখিয়ে দিতে। মানে দেবযানী তো অবশ্যই, দেবযানী ম্যাডাম জানেন, আর আমি তো অবশ্যই রক্তিমকে আমি শিখিয়েছিলাম, রক্তিম নোস হাউ টু ডিজাইন আ প্রাইমার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ডিএনএ পলিমারেজ। ওয়েল, আজকাল অনেক মডার্ন ডিএনএ পলিমারেজ বেরিয়েছে, কারণ ট্যাগ পলিমারেজের প্রসেসিভিটিটা খুব ভালো হলেও তার একটা রেপ্লিকেশনের এরার রেট থাকে, একটা এরারের সম্ভাবনা থাকে। সেটা নিয়ে যে আমাদের খুব বদার্ড হতে হবে তা নয়, আমি কত সেটা বলে দেবো। 20,000-এ একটা বেস পেয়ার ভুলভাল ইনকর্পোরেট করে ডিএনএ ট্যাগ পলিমারেজ। তো যার জন্য পিএফইউ, পাইরোকক্কাস ফিউরেসাস এর পলিমারেজ কিংবা ভেন্ট পলিমারেজ ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। তো ডিএনএ পলিমারেজ তো তুমি বাজার থেকে কিনছো, সেটা এতটাই ভালো কোয়ালিটির দেবে যে তার জন্য সেটা লিমিটিং নয়। ডিএনটিপি দ্য মোস্ট লিমিটিং ফ্যাক্টর ইন পিসিআর রিঅ্যাকশন। ডিএনটিপি যদি তোমার ভালো কন্ডিশনে না থাকে, পিসিআর কিন্তু জীবনেও উঠবে না। আর দ্য ওয়ে ইউ পিপল ইউজ ইট, এখন হাতে থ করে নিলাম, নিয়ে ডিএনটিপিটা বাইরে ফেলে রেখে দিলাম, ডোন্ট ডু দ্যাট। ডিএনটিপি আর ভেরি কস্টলি মলিকিউলস, আর ওইটা যদি একবার নষ্ট হয়ে যায় সবসময় অ্যালিকট করবে ডিএনটিপি। তোমাদের তো পিসিআর এমনিও আছেও বোধহয়, আমরাও কলেজ খুললে আমাদের প্রজেক্টের জন্যও অনেক কিছু করবো, যে ডিএনটিপি একটু তুলে একটা শিশিতে রেখে দিলে মেন স্টকটাকে বারবার কিন্তু এই যে হ করে নিলাম আবার -20-তে ঢুকিয়ে ফ্রিজ করলাম, এটা কখনো করবে না। বাফার তোমাদের জন্য কোনো সেটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়, কারণ বাফারটাও কেনা বাফার, কোম্পানি তো ভুলভাল বাফার দেবে না। বাট এমনিতে তুমি যদি বাফার বানাও, সেটা পিএইচটা যদি ঠিক না থাকে বা ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেশনটা যদি এদিক ওদিক হয়ে যায়, দ্যাট অ্যাফেক্টস দ্য পিসিআর। এন্ড ইট ইজ ভেরি ট্রু যে সেক্ষেত্রে কিন্তু পিসিআর রিঅ্যাকশনটা অ্যাফেক্টেড হয়। এবারে মোটামুটি আমরা একটু দেখে নিই, ও বাবা
এর মধ্যে শেষও হয়ে এসছে টাইম। মোটামুটি আমরা একটু দেখে নিই যে একটা পিসিআর, ঠিক আছে, করার জন্য টেমপ্লেট ডিএনএ মোটামুটি কিরকম নিতে হয়। ঠিক আছে, যখন তুমি জেনোমিক ডিএনএ নেবে সেটা কিন্তু একটু বেশি নিতে হবে। দেখো এই যেখানে একটা এক্সাম্পল উদাহরণ দিয়েছে, হ্যাঁ, মোটামুটি ন্যানোগ্রাম কোয়ান্টিটিতে টেমপ্লেট ডিএনএ নিতে হয় যদি জেনোমিক ডিএনএ। ঠিক আছে, 750 এমবি, এইরকম যদি একটা জিনোম সাইজ হয় তাহলে 20 ন্যানোগ্রাম আমাকে কিন্তু যদি নিই তাহলে 10⁴ মলিকিউলস কিন্তু মোটামুটি থাকবে। মোট কথা হচ্ছে যে আমরা এই তোমাদের এত কঠিন ক্যালকুলেশনে না গিয়ে আমরা যদি জেনোমিক ডিএনএ থেকে পিসিআর করি তাহলে আমাদেরকে মোটামুটি 10 থেকে 20 ন্যানোগ্রাম নিতে হবে। এবং যদি প্লাজমিক ডিএনএ থেকে পিসিআর করি, এখানে 1 পিকোগ্রাম লেখা আছে, বাট আই ডোন্ট এগ্রি টু দ্যাট, তোমাকে অ্যারাউন্ড 5 থেকে 10 পিকোগ্রাম নিতে হবে। ঠিক আছে, তার মানে বেসিক্যালি 1000 টাইমস বেশি তোমাকে নিতে হচ্ছে জেনোমিক ডিএনএ কম্পেয়ার টু প্লাজমিক ডিএনএ। সেটার আর কিছুই না, দিস ইজ দ্য অ্যামাউন্ট ইন গ্রাম। যেহেতু মলিকিউলার ওয়েটটা একটা প্লাজমিক ডিএনএ এর অনেক কম, তাই জন্য নাম্বার অফ মলিকিউলস কিন্তু প্লাজমিক ডিএনএ এরই আলটিমেটলি বেশি হচ্ছে। তো মোদ্দা কথা হচ্ছে 5 থেকে 10 পিকোগ্রাম প্লাজমিক ডিএনএ, আর জেনোমিক ডিএনএ হচ্ছে গিয়ে তোমার ন্যানোগ্রাম। এবারে বলবে যে আমি তো রক্তিমদের ব্যাচকে করিয়েও ছিলাম যে ডিএনএ কিভাবে কোয়ান্টিফিকেশন করতে হয় বা ইউজিং ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার। তোমাদেরকেও যদি সুযোগ সুবিধা হয় অবশ্যই করাবো, বা বিভাস স্যার প্র্যাকটিক্যাল করাচ্ছেন, বিভাস স্যারকে বলবে যে কিভাবে ওটা করতে হয় 260/280 রেশিও নিয়ে এক্সেট্রা এক্সেট্রা। তো সোজা হিসেবে আমি যদি 20 মাইক্রোলিটার ডিএনএ 11 জেলে লোড করে, জেনোমিক ডিএনএ এর কথা বলছি, যদি আমি দেখতে পাই ভালো মতো, ঠিক আছে, তাহলে আমি মানে দেখতে পাচ্ছি মোটামুটি একটা ব্যান্ড, তাহলে আমি 5 মাইক্রোলিটার ডিএনএ নিয়ে পিসিআর করব। সিমিলার দ্য কেস ইজ উইথ প্লাজমিড। প্লাজমিডে যদি আমি ধরো 5-20 তো নিতেই হবে না, 5 মাইক্রোলিটার নিয়ে দেখতে পাই, তাহলে আমি 1 কি 2 মাইক্রোলিটার নিয়ে পিসিআর করব। যতটা আমি মোটামুটি 11 জেলে দেখতে পাচ্ছি তার 4 ভাগের 1 ভাগ নিয়ে আমি পিসিআর রিঅ্যাকশন বসাবো। এটা হচ্ছে একেবারে মুদির দোকানের হিসেব। হ্যাঁ, আর এক্সাক্ট হিসেব যদি জানতে চাও লেখা আছে। হ্যাঁ, এইখানে এই যে কথাটা আমি বললাম যে একেবারে যদি ছিঁড়ে ভুড়ে না যায় ডিএনএ, তাহলে খুব একটা চিন্তা করার কিন্তু কোনো দরকার নেই, কারণ সেখানেও তুমি খুব লার্জ প্রোডাক্টকে অ্যাম্পলিফাই না করতে পারো, বাট একটা সিঙ্গেল জিন বা শর্ট ফ্র্যাগমেন্ট অ্যাম্পলিফিকেশন হয়ে যায়। এখানেও সেটাই লিখেছে কোয়ালিটিতে, যে if the DNA is degraded and you want to amplify a large product, it may not work, but the same DNA may be fine for amplifying short fragments. Short fragments কে কিন্তু তুমি still amplify করতে পারবে। ভেরি 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 নাইস। ঠিক আছে, এইবারে নেক্সট হচ্ছে গিয়ে আমাদের প্রাইমার ডিজাইন। হ্যাঁ, আমরা যখন প্রাইমারটা পিসিআর এর প্রাইমার ডিজাইন করব, প্রাইমারটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি যে জিন অফ ইন্টারেস্টটাকে অ্যাম্পলিফাই করতে চাই তার শুরুতে একটা ফরওয়ার্ড প্রাইমার আর শেষে একটা রিভার্স প্রাইমার, এই দুটো জিনিস দিয়ে আমি জিন অফ ইন্টারেস্টটাকে অ্যাম্পলিফাই করছি। ঠিক আছে, শুরুতে একটা ফরওয়ার্ড, শেষে একটা রিভার্স প্রাইমার। এবারে কিছু জিনিস আমাদের দেখতে হবে একটা প্রাইমার ডিজাইনের ক্ষেত্রে, কি না প্রাইমারের লেন্থটা ঠিক আছে কিনা, মেল্টিং টেম্পারেচার, স্পেসিফিসিটি, কমপ্লিমেন্টারিটি আর জিসি কন্টেন্ট কি এক একটা আমি এক্সপ্লেন করছি। প্রাইমারের লেন্থ, দেখো প্রাইমার এখন একটা কথা বলছো, আমাদের যে জিনোমটা আছে, হ্যাঁ, হ্যাপ্লয়েড সাইজ হচ্ছে গিয়ে 300 কোটি বেস পেয়ার। 300 কোটি বেস পেয়ার হচ্ছে আমাদের জিনোমের হ্যাপ্লয়েড সাইজ। ঠিকঠাক বলছি তো? 3 × 10⁹, তাই তো দাঁড়াচ্ছে। যাই, তো যেটা হচ্ছে যে এবারে ওই পার্টিকুলার একটা অত বড় যদি জিনোম হয়, আমি যদি একটা 5 বেস পেয়ারের ফরওয়ার্ড প্রাইমার বানাই, তাহলে সেই সিকোয়েন্সটা 4টে করে বেস আছে আমি জানি। 5 বেসের যদি আমি ফরওয়ার্ড প্রাইমার বানাই, বেস পেয়ার বলবো না সরি, ঠিক আছে, 4টে করে সিকোয়েন্স আছে।
তাহলে সেটা কত রকমের ভ্যারিয়েশন হতে পারে? 4 টু দি পাওয়ার 5 কিংবা 6 বেস পেয়ারের বানালাম, কত রকমের ভ্যারিয়েশন হতে পারে? সেটা 4 টু দি পাওয়ার 6, 4 টু দি পাওয়ার 6 হচ্ছে 4096। তাহলে 4096 কাইন্ড অফ ভ্যারিয়েশনস দ্যাট মে occur multiple times in 300 crore বা 3 বিলিয়নের মধ্যে ওটা কিন্তু মাল্টিপল টাইমস অকার করতে পারে। কথাটা বলার উদ্দেশ্যটা এইটাই যে নন স্পেসিফিক্যালি হয়তো তুমি তোমার যে জিনটাকে অ্যাম্পলিফাই করতে চাও তার প্রথম 6টা বেস পেয়ার দিয়ে তুমি প্রাইমার বানালে, কিন্তু দেখবে জিনোমের একাধিক জায়গায় ওই 6টা বেস পেয়ার পরপর আছে, তাহলে ওটা কিন্তু স্পেসিফিক্যালি তোমার জিন অফ ইন্টারেস্টের জায়গায় বাইন্ড করবে না, ওটা অন্যান্য জায়গায়ও কিন্তু বাইন্ড করে যাবে। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। দিস ইজ কল্ড নন স্পেসিফিক বাইন্ডিং। তাই জন্য আমাকে কি করতে হবে না, প্রাইমারের লেন্থটা বাড়াতে হবে। এবার দেখো 18 থেকে 22 বেস পেয়ার, এত বড় যদি আমি একটা প্রাইমার নিই, 18 থেকে 22টা বেস পেয়ার পর 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 ওই পার্টিকুলার সিকোয়েন্সে তার কমপ্লিমেন্টারি রিজিয়ন ডিএনএ তে একাধিক জায়গায় থাকবে, দিস ইজ আ লিটল বিট লেস লাইকলি। তাই জন্য আমি যত নাম্বার অফ বেস পেয়ার বাড়াবো তত কিন্তু প্রাইমারটা স্পেসিফিক হবে। আবার এইসব ক্যালকুলেশনের বাইরে একটা মুদির দোকানের হিসেব শিখিয়ে দিই। জিনোম সাইজ যা হবে, যে অর্ডারের হবে, ধরো ইকোলাই এর জিনোম সাইজ হচ্ছে 10 টু দি পাওয়ার 6 অর্ডারের, আমি ততগুলো কোডন নেব, মানে 6টা কোডন মানে 18টা বেস পেয়ার বেস নেব গিয়ে হচ্ছে ফর স্পেসিফিসিটি। হিউম্যানের 10 টু দি পাওয়ার 9 বেস পেয়ারের, তাহলে আমি কটা 9টা কোডন বা 27টা বেস নেব ফর স্পেসিফিসিটি। এটা হচ্ছে একেবারে মুদির দোকানের হিসেব, যেভাবে তুমি প্রাইমার ডিজাইন করবে, মানে অতগুলো বেস পেয়ার তুমি কমপ্লিমেন্টারি নেবে উইথ রেসপেক্ট টু ইয়োর জিন অফ ইন্টারেস্ট। ঠিক আছে? আর টাইম প্রায় শেষ হয়ে আসছে, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আমরা এরপরে আবার একটা সেশন শুরু করব 10 মিনিটের মধ্যে। If any of you have any question, kindly let me know. বলো। এটা বুঝতে পারলাম না যে কত বড় প্রাইমার নিলে মানে ঠিকঠাক কমপ্লিমেন্টারি হবে, মানে রিপিটে অন্য জায়গায় যে চলে যাবে না। আচ্ছা, মানে লাস্টে এটা আপনি মুদির দোকানের হিসাবটা বলেন, ওটা বুঝতে পারলাম মুদির না। দোকানের হিসেব হচ্ছে তোমার ইকোলাই এর জিনোমের অর্ডার কত, ইকোলাই এর জিনোমের সাইজ কত, আইডিয়া আছে কারু? ওই তো বললেন যেটা 10 টু দি পাওয়ার 6 বেস পেয়ার। হ্যাঁ, 4 × 10 টু দি পাওয়ার 6 বা 4.6 × 10 টু দি পাওয়ার 6। তাহলে আমি এই যে 6 অর্ডারটা 6, তো আমি 6টা কোডন নেব। 6টা কোডন মানে কটা বেস সৌরদীপ? 18টা। 18। তাহলে হিউম্যান হলে আমি কটা বেসের প্রাইমার বানাবো? হিউম্যানের হ্যাপ্লয়েড জিনোম সাইজ হচ্ছে 3.6 × 10 টু দি পাওয়ার 9। তাহলে 4 × 10 টু দি পাওয়ার 9। তাহলে 9টা কোডন নেব, অর্ডারটা দেখো 9টা কোডন নেব, তাহলে কত বড় প্রাইমার বানাবো? 27টা বেসের। ভেরি গুড। হ্যাঁ, সায়ন বিশ্বাস কিছু জিজ্ঞেস করছিলে, বলো। হ্যাঁ স্যার, ওই ফরওয়ার্ড আর রিভার্স প্রাইমারটার ব্যাপারে ম্যাম পড়াচ্ছিলেন যে ওই স্ট্র্যান্ড ডিসপ্লেসমেন্ট প্রবলেম, ওর জন্য ক্লেনোকে ইউজ করা হয় না। তো ওখানে ছবিটা ছিল যে একটা স্ট্র্যান্ডে একটা ফরওয়ার্ড একটা রিভার্স, তো যখন ওটা সিনথেসিস করছে ক্লেনো, তখন ক্লেনো ওটাকে রিভার্সটার নাম নেই, যে কোনো একটা প্রাইমারকে সরিয়ে দিচ্ছে, দিয়ে স্ট্যান্ডটাকে এক্সটেন্ড করছে। তো এখানে দুটো একই স্ট্যান্ডের উপরে একটা ফরওয়ার্ড আর রিভার্স কিভাবে হচ্ছে? না না না, দুটো একই স্ট্যান্ডের উপর কিন্তু একদমই হচ্ছে না। একটা ডিএনএ মলিকিউলের দুটো স্ট্যান্ড ডিনেচার হয়ে যাচ্ছে। ফরওয়ার্ড প্রাইমারটা 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্যান্ডে লাগছে, রিভার্স প্রাইমারটা 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্যান্ডে লাগছে। তুমি ভালো করে দেখো, একটা স্ট্যান্ডে কিন্তু একদমই লাগছে না। এই দুটো স্ট্যান্ড ডিএনএ ছিল, এই লালটা এই নীলটা, দুটো সেপারেট হয়ে গেছে ডিনেচার। এখানে এইখানে ফরওয়ার্ড প্রাইমারটা লাগছে, এখানে রিভার্স প্রাইমারটা লাগছে। ঠিক আছে? এরকম নয় যে এইখানে ফরওয়ার্ডটা লাগলো এখানে রিভার্সটা লাগলো, এটা কিন্তু একদমই হচ্ছে না। পিসিআর এ এরকমই হয়, মানে একই স্ট্যান্ডে ওরকম কখনোই হয় না। কখনো হয় না। এটা একদম তোমার নরমাল রেপ্লিকেশনেও যেমনি একটা স্ট্যান্ডে তো একটাই প্রাইমার লাগে, মানে আমি ওকাজাকি ফ্র্যাগমেন্টের কথা বলছি। হ্যাঁ, এখানেও কিন্তু তাই। ঠিক আছে? এবার
ক্লেনাউ ফ্র্যাগমেন্ট দিয়ে ওই সিনথেসিস ওই ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট।